দুর্নীতির লাগাম টেনে ধরতেই হবে। দুর্নীতি মূলোৎপাটন করতে না পারলে বাংলাদেশ রাইট ট্র্যাকে থাকবে না। আমরা কাজে প্রমাণ করতে চাই যে বিএনপি আসলে জনগণের দল। বিএনপির উপর জনগণ যেভাবে আস্থা রেখেছে, আমরাও জনগণের সেই আকাঙ্ক্ষা ধারণ করে আমরা সামনের দিকে, অগ্রগতির দিকে দেশকে এগিয়ে নিতে চাই। জনগণের জনরায়ে আমরা বিশ্বাসী, কিন্তু এর আগে যে কয়টি নির্বাচন হয়েছে সেগুলোকে নির্বাচন বললে ভুল হবে, সেগুলো প্রহসন হয়েছে, জনগণের সাথে তামাশা হয়েছে। একজন এমপি এই সুবিধাটা না নিয়ে নিজেকে যে সংবরণ করলো, এটা তৃণমূল একটা বার্তা যাবে। তার যে সারাউন্ডিংস এর যে লিডার্স আছে, তারা যে সুবিধার প্রত্যাশা করত, সেই প্রত্যাশা থেকে সে চিন্তা করবে যে আমার লিডার তো নেয়নি, বৈধ সুবিধা সেটা নেয়নি, অবৈধ সুবিধা নিলে তাহলে আমাকে ধরা হবে। দলীয়করণ তো অনেক হয়েছে, এখন আর না। এদেশের মানুষ আসলে এই জি হুজুর জি জাহাপনা মার্কা প্রশাসন চায় না। আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান যেন আরেক জিয়াউর রহমান। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাহবুব সৈকত প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভির সংলাপে। দর্শক যে যেখানে রয়েছেন দেশে প্রবাসে, নিশ্চয়ই বাংলাদেশের আজকের যে নতুন অভিযাত্রা শুরু হলো, নতুন বাংলাদেশ নেতৃত্ব পেল, প্রধানমন্ত্রী পেল, সরকারি দল এবং বিরোধী দল পেল। তারেক রহমানের নেতৃত্বে সরকারি দল আজকে শপথ নিয়েছে, মন্ত্রী পরিষদ হয়েছে, ডক্টর শফিকুর রহমান জামায়াতের আমিরের নেতৃত্বে বিরোধী দল হয়েছে। ইতিমধ্যেই আপনাদের সে বিষয়গুলোর দিকেই নজর এবং দৃষ্টি রেখেছেন নিশ্চয়ই। আমরা অনুষ্ঠানের শুরুতেই সেই সরকার এবং বিরোধী দলে যারা দায়িত্ব পালন করেছেন, শপথ নিয়েছেন, তাদেরকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আলোচনার বিষয় বাংলাদেশের নতুন যাত্রা। স্টুডিওতে রয়েছেন এই যাত্রার দুজন নায়ক, যারা জনগণের মন জয় করে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। সাবেক ছাত্রনেতা দুজনই, সাবেক যুবনেতা এবং জাতীয় রাজনীতিতে যারা এখন অবদান রাখছেন। ডান পাশে রয়েছেন বিএনপি নেতা, ময়মনসিংহ 10 আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আখতারুজ্জামান বাচ্চু। স্বাগত জানাচ্ছি বাচ্চু ভাই আপনাকে, অভিনন্দন একই সাথে। এবং বাম পাশে রয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর থেকে নির্বাচিত গাজীপুর 4 থেকে কাপাসিয়া আসন থেকে গাজীপুর মহানগর জামাতের আমির এবং ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি সালাউদ্দিন আইবি। আপনাকেও স্বাগত জানাচ্ছি। প্রদর্শক, প্রথমেই আজকে আমরা আসলে নতুন অভিযাত্রায় নতুন বাংলাদেশের কথা শুনতে চাই, যে বাংলাদেশ এসেছে হাজারো শহীদের রক্তের বিনিময়ে। 24-এর অভ্যুত্থানের পরে এক আকাঙ্ক্ষা নিয়ে আবার বাংলাদেশের যাত্রা শুরু। সেই বাংলাদেশের হাল অনেক প্রত্যাশার জায়গায় শপথ নিলেন এই দুজন সংসদ সদস্য। প্রথমে শুরু করছি আখতারুজ্জামান বাচ্চু, আপনাকে দিয়ে। প্রত্যাশার, মানুষের প্রত্যাশার জায়গা থেকে আপনারা শপথ নিয়েছেন। সেই শপথের জায়গায় আজকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি প্রধানমন্ত্রীর আসনে বসেছেন, ইতিমধ্যেই নতুন মন্ত্রী সভাও পেয়েছেন। সেই প্রত্যাশার জায়গা থেকে এই শপথকে, এটি কি মানে ক্ষমতা পেয়েছেন বিষয় মনে হচ্ছে, না দায়িত্ব নিলেন? একটু যদি ক্লিয়ার করেন। ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে মাই টিভি সংলাপের দর্শক শ্রোতা কলাকুশলীদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমার সাথে সহ আলোচক যিনি আছেন ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আমি সর্বপ্রথমে আল্লাহ রাব্বুল আলমীর দরবারে শুকরিয়া আদায় করছি। দীর্ঘ প্রতীক্ষার পর, অনেক রক্ত, অনেক ত্যাগ তিতিক্ষার পর, সংগ্রামের পর আজকে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এবং আমাদের নেতা বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিপরিষদ গঠন হয়েছে। আমরা যারা সংসদ সদস্য রয়েছি, আমাদের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে সুন্দরভাবে এবং খোলা আকাশের নিচে। বাংলাদেশের ইতিহাসে একটি বিরল মুহূর্তে আমরা আজকে দাঁড়িয়ে, একটি ঐতিহাসিক দিন। এই দিন একটি নব দিগন্তের সূচনা হয়েছে, একটি নতুন যাত্রা। এই যাত্রা উন্নয়ন, অগ্রগতির যাত্রা এবং নতুন সম্ভাবনার দিকে যাত্রা। এই দিনটি একটি স্মরণীয় হয়ে থাকবে। দেখেন, চাপ না, এটা আমাদের দায়িত্ব। এটা সংসদ সদস্য যেমনি দায়িত্ব, যারা মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তারাও মানে আরও বড় পরিসরে দায়িত্ব পালন করবেন। আমাদের নেতা তারেক রহমান, আপনি জানেন, ওনার 2023 সালে উনি রাষ্ট্র সংস্কারের 31 দফা কর্মসূচি দিয়েছেন। সর্বশেষ উনি দেশ গড়ার মহাপরিকল্পনা নিয়েছেন, সেটি জাতির সামনে উপস্থাপন করেছেন। এবং আমাদের নির্বাচনের আগে উনি নির্বাচনী ইশতেহার দিয়েছেন, সেখানে 31 দফা এবং দেশ গড়ার যে মহাপরিকল্পনা সেগুলি বিশদ ব্যাখ্যা করেছেন। এবং জনগণ সেই প্রেক্ষিতে আমাদেরকে সে নিরঙ্কুশ সমর্থন দিয়েছে, ভূমিধস সমর্থন দিয়েছে। আমি বাংলাদেশের জনগণকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমার ময়মনসিংহ 10 গফরগাঁও উপজেলা পৌরসভা এবং পাগলা থানার মানুষ যারা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন, তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি বিশ্বাস করি যে সংসদ সদস্য এটা হলো একটি দায়িত্ব। যে কোনো পদ
এটি দায়িত্ব, আমানত। আপনি তো প্রথমবারের মতো সংসদে, জি, প্রথম নির্বাচন কততম করেছেন? এর আগে বোধহয় একবার ফ্যাসিবাদী আমলে করেছেন। জি 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 সেগুলো নির্বাচন বলা যায় না। এখন এটি, আমরা বিএনপি একটি জনপ্রিয় দল, আমরা সবসময় জনগণের সাথে ছিলাম, পাশে ছিলাম, জনগণের জনরায়ে আমরা বিশ্বাসী। কিন্তু এর আগে যে কয়টি নির্বাচন হয়েছে সেগুলোকে নির্বাচন বললে ভুল হবে, সেগুলো প্রহসন হয়েছে, জনগণের সাথে তামাশা হয়েছে। এইবারেই জনগণের ভোটে নির্বাচনটি হয়েছে, সেই নির্বাচন জনগণ নিরঙ্কুশ সমর্থন দিয়েছে বিএনপিকে। তো আমরা বিশ্বাস করি জনগণের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা পূরণে আমরা বর্তমান সরকার কাজ করবেন এবং দেশ গড়ার যে আমাদের মহাপরিকল্পনা, সেই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করবেন। আর আপনি জানেন এদেশে সব কিছু ভেঙে পড়েছে, রাষ্ট্রীয় যত অঙ্গ প্রতিষ্ঠান আছে সব কিছু ফ্যাসিস্ট শেখ হাসিনা ধ্বংস করে দিয়ে গেছে। সব জায়গায় দলীয়করণ হয়েছে এবং সেখানে সঠিক জায়গায় সঠিক লোকটি নেই। আমাদের প্রথম চ্যালেঞ্জ হবে সঠিক জায়গায় সঠিক লোকটি বসিয়ে রাষ্ট্রকে ফাংশনিং করা, রাষ্ট্রের অঙ্গ প্রতিষ্ঠানগুলি ফাংশনিং করা। আর আরেকটি বড় চ্যালেঞ্জ আমাদের সামনে, আপনি জানেন যে বিদেশে প্রচুর টাকা পাচার হয়েছে, দেশের অর্থনীতি ধ্বংস করে গেছে। এখন আমাদের দুর্নীতি রোধ করে স্বচ্ছতা এবং জবাবদিহিতার মাধ্যমে আমরা জনগণের কল্যাণে কাজ করা। আর হলো যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, আপনি দেখবেন যে শেখ হাসিনার আমলে যাকে খুশি, কোনো আইনের শাসন ছিল না, ন্যায় বিচার ছিল না, যাকে খুশি তখন যাকে খুশি ধরে নিয়ে গুম করা হতো, খুন করা হতো। তো এখন আপনারা দেখবেন যে আমাদের নেতা তারেক রহমান, উনি এই ভূমিধস বিজয়ের পর উনি বিজয় মিছিল না করে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার জন্য মোনাজাত কর্মসূচি নিয়েছেন। আমরা কাজে প্রমাণ করতে চাই যে বিএনপি আসলে জনগণের দল। বিএনপির উপর জনগণ যেভাবে আস্থা রেখেছে, আমরাও জনগণের সেই আকাঙ্ক্ষা ধারণ করে আমরা সামনের দিকে, অগ্রগতির দিকে দেশকে এগিয়ে নিতে চাই। ভাই আপনার কাছে ফিরবো, আমি চ্যালেঞ্জের বিষয়গুলো আরো হয়তো জানার চেষ্টা করব। আমরা একটু সালাউদ্দিন আইয়ুবী আপনার কাছে আসি। সেটি হচ্ছে যে আসলে গণতান্ত্রিক দেশের ছায়া সরকার হিসেবে বিরোধী দল থাকে, তো সেই বিরোধী দলের জায়গায় আজকে শপথ নিয়েছেন। শপথ নেয়ার যে জায়গাটিতে, সেই জায়গায় এতদিন তো দলীয়ভাবে আপনার দল বা পলিটিক্স বা রাজনীতির যে জায়গাটি সেগুলো করতেন। সংসদ সদস্য ওথ নেয়ার পরে আসলে আপনাদের মানসিক জগতে, মনোজগতের যে পরিবর্তনটুকু বা চিন্তাটুকু, সেটি একটু যদি শেয়ার করেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ মাই টিভি সম্মানিত দর্শকবৃন্দকে। উপস্থিত রয়েছেন আমাদের সাথে আমার একান্তই প্রতিবেশী আখতারুজ্জামান বাচ্চু ভাই। খুব লড়াই করে তিনি এবারের যুদ্ধে বিজয়ী হয়েছেন, সংসদ সদস্য হয়েছেন। ধন্যবাদ বাচ্চু ভাইকে। আমি বলবো বাংলাদেশের রাজনীতিতে একটা নীতিগত পরিবর্তন আমরা এবার দেখছি, যে বিজয়ী হওয়ার পর জনাব তারেক রহমান সম্ভাব্য বিরোধী দলীয় প্রধান যিনি হবেন ডাক্তার শফিকুর রহমানের বাসায় গিয়েছেন। আমি বলবো সংসদে বিরোধী দল এবং প্রধান রাজনৈতিক দল হিসেবে বসার আগে যে একটা তিক্ত ভাব তৈরি হয়, সেটা কিছুটা হলেও কমতি হয়েছে এবারের পরিবেশের মধ্য দিয়ে। ইতিবাচক পরিবর্তন হয়েছে। এটা আমার বিশ্বাস, এই পরিবর্তনের ধারা শুধুমাত্র শীর্ষ পর্যায়েই থাকবে না, এটা একেবারে তৃণমূল পর্যন্ত, চায়ের টেবিল পর্যন্ত, চায়ের দোকান পর্যন্ত পৌঁছে যাবে। একই টেবিলে বসে জামাত, বিএনপি, এনসিপি, অন্যান্য দল, অন্যান্য ব্যক্তিরা একই সাথে চা খাবে, তাদের নীতিগত চর্চা, কথা, বক্তব্য, বিবৃতি, চিন্তাগুলো শেয়ার করবে। এই প্রক্রিয়াটা সংসদে যেভাবে চলবে, চায়ের টেবিলেও সেভাবে চলবে। এটা যদি চলতে থাকে দেখা যাবে মুক্ত চিন্তার বাতাস যখন বইতে থাকবে, সবাই উন্মুক্ত কথা বলতে পারবে, সত্যিকারের স্বাধীনতাটা তখন উপভোগ করতে পারবে। গত 54 বছর বাংলাদেশ স্বাধীন ছিল, কিন্তু মানুষগুলো পরাধীন ছিল। মানুষের এই পরাধীনতার শৃঙ্খল থেকে যদি মুক্ত করতে হয়, মানুষের অন্তরকে খুলে কথা বলার স্বাধীনতাটুকু দিতে হবে। এই সুযোগটুকু দেওয়া হয়নি। নানা ধরনের ফন্দি এঁটে দিয়ে মানুষের মুখে কুলুপ লাগিয়ে দেওয়া হতো। এই সুযোগটুকু এবার আশা করি যে সরকার প্রধান শিল্পী তারেক রহমান আজকে শপথ নিলেন, তাদের পক্ষ থেকে আসবে, এই সুযোগটা অব্যাহত থাকবে। তবে হ্যাঁ, কিছু কিছু জায়গায় আপত্তিজনক এবং আমি মনে করি এটা আরও বেশি দৃষ্টি দেওয়া দরকার। সেটা হলো নির্বাচন পরবর্তী সহিংসতার কথা কোথাও কোথাও ঘটছে। আমার এলাকায়ও কিছু কিছু ঘটনা ঘটেছে। এই ইস্যুগুলো যদি একেবারে না হতো তাহলে সবচেয়ে বেশি সুন্দর হতো। যেহেতু ঘটছে, আমি সরকার দলের কাছে বিশেষ দাবি রাখবো যে যেন অবশ্যই এগুলোকে ভবিষ্যতে না হয়, এখন থেকেই যেন বন্ধ হয়, এই উদ্যোগগুলো যেন গ্রহণ করা হয়। সর্বশেষ যেহেতু আমি সুযোগ পেয়েছি, আজকে সংসদ সদস্য হিসেবে শপথ নিলাম,
আমার মনের আকুতি অনুভূতি হলো আমি আমার প্রিয় কাপাসিয়ার সকল জনগণের কাছে যদি যেতে পারতাম, সবাইকে জড়িয়ে ধরে আমি আমার মনের ভালোবাসাটুকু তাদের সাথে শেয়ার করতে পারতাম, ভালো লাগা শেয়ার করতে পারতাম, তাহলে আমি অনেক বেশি খুশি হতাম। এরপর আপনার মাধ্যমে কাপাসিয়াবাসীর প্রতি আমি কৃতজ্ঞতা জানাতে চাই, শুকরিয়া জানাতে চাই। তারা আমাকে পছন্দ করেছেন, তারা আমাকে বাছাই করেছেন। একই কাছে আমি দোয়া চাই, একই সাথে দোয়া চাই যেন আমি তাদের এই দায়িত্বটুকু বহন করতে পারি, তাদের মতো করে এই কাপাসিয়াকে গড়ার জন্য সংগ্রাম চালিয়ে গিয়ে আমার সাধ্য অনুযায়ী সবটুকু দিয়ে মানুষের পাশে থাকতে পারি, সেই দোয়া চাই। একই সাথে আজকে আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন অনেক করছি। ধন্যবাদ। আপনার কাছে আবার ফিরবো। বাচ্চু ভাই, আপনি বলছিলেন সেটি হচ্ছে যে একদম চ্যালেঞ্জের কথা সরকারের কাছে। আমি হয়তো পরে জানতে চাইবো যে কেমন সরকার দল চান। চ্যালেঞ্জের আগে একটু শুনতে চাই, সেটি হচ্ছে যে সরকারি দল, এটি তো আসলে সরকারি দল বললে অনেক অনেক দায়িত্বেরও ব্যাপার। যখন দায়িত্ব চেয়ারে বসে যান, সেই জায়গা থেকে আপনারা আসলে কেমন সরকার পরিচালনা করতে চান এদেশের জনগণের জন্যে? কারণ এদেশের জনগণের সরকার বিগত দিনে তো অনেক তিক্ত অভিজ্ঞতা আছে, সেখান থেকে আসলে আপনাদের কমিটমেন্ট অনুযায়ী কতটা পারবেন, এটি এটি কতটা সহজ হবে? আপনাকে ধন্যবাদ। আপনি আমি দুটো আমলের কথা বলবো, তারপর আমি আসবো আপনার প্রশ্নের উত্তর দিব। দেখেন, আপনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসন আমল দেখেন, তখন উনি কিন্তু এটা দায়িত্ব হিসেবে নিয়েছেন এবং সততা এবং আদর্শের উপর ভিত্তি করে উনি দেশটি পরিচালনা করেছেন। এবং উনি কেমন সাদামাটা জীবনযাপন করেছেন আপনারা জানেন। যেমন উনি শহীদ হওয়ার পর বলা হতো ভাঙা সুটকেস, তো ঠিক তেমনি ওনার পথ অনুসরণ করে আমাদের মজলুম নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের মানুষের উন্নয়নে, দেশের জনকল্যাণে কাজ করেছেন। ঠিক তেমনি তারই ধারাবাহিকতা আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান, যেন আরেক জিয়াউর রহমান, উনি আসলে ওনার প্রয়াত পিতা এবং মাতার পথ অনুসরণ করে উনিও সেই সততা এবং আদর্শের পথে দেশ পরিচালনা করবেন। এখন কিছু কিছু চ্যালেঞ্জ আছে, যে চ্যালেঞ্জগুলো হলো যে দেখেন, আমাদের দেশের, আমি যেটা বলছিলাম যে সকল রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান, আপনার ধরেন আপনি এখানে বসে আছেন, আপনার মুখ, হাত, পা সব কিছু আপনার অঙ্গ প্রতিষ্ঠান, আপনার আত্মা, সব কিছু মিলে কিন্তু মানে ফাংশনিং হয়। এখন আমাদের রাষ্ট্রের যে অঙ্গ প্রতিষ্ঠানগুলো, এটা আপনার বাস্তবতা মানতেই হবে যে সেগুলো সব ধ্বংস করে গেছে। এখন আমাদের বড় চ্যালেঞ্জ হলো রাষ্ট্রের অর্গানগুলো ফাংশনিং করা সঠিক জায়গায়। শহীদ জিয়া যেটা করেছিলেন, সঠিক জায়গায় সঠিক লোকটি পছন্দ করেছিলেন। আমি একটু আপনার সাপ্লিমেন্ট করি, সেটি হচ্ছে যে বাংলাদেশে এই ট্র্যাডিশন আছে, যেমন গত 15 বছর প্রশাসনের সব মানে ম্যাক্সিমাম আওয়ামী লীগ হয়ে গেছিল। এখন আবার কিন্তু ট্র্যাডিশন আছে, সরকারি দল যারা হয় প্রশাসনের সব তখন অতিমাত্রায় সরকারি দল সাজার একটা চেষ্টা চালায়। এখানে আসলে কি করে আপনি ইকুয়াল বা সেই জায়গায় যাবেন? দেখেন, এই বিষয়টি বাংলাদেশে এর আগে ছিল না, বিগত ফ্যাসিস্ট আমলে সেটা হয়েছে এবং সেটার ধারাবাহিকতাটা যারা সুবিধাভোগী আছেন বা সুবিধা ভুগিয়ে আছেন, তারা তো নানা কায়দা নানা ফন্দির ফিকিরে তাদের সেই সুবিধাতন্ত্র অব্যাহত রাখতে চান। এই ক্ষেত্রে আমাদের নেতা তারেক রহমান অত্যন্ত, উনি এই ব্যাপারে অত্যন্ত সুনিপুণভাবে সেটি হ্যান্ডেল করবেন বলে আমি মনে করি। উনি দক্ষতার সাথে সেটি হ্যান্ডেল করবেন। আর হলো যে দেখেন, আর কিছু বাস্তবতা আপনাকে মানতেই হবে। আপনি একটা জায়গায় রাতারাতি রিপ্লেসমেন্ট, আপনার ধরেন আপনার পুলিশে আপনি পরিবর্তন আনবেন, পুলিশে একজন লোক নিয়োগ দিতে হবে, ট্রেনিং দিতে হবে, তারপর তাকে সেইখানে কাজে নিয়োগ দিতে হবে। একজন, এই যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, না সরি অর্থ উপদেষ্টা ছিলেন, উনি বললেন যে আগে আমাকে খুব কম কাজ করতে হতো, কিন্তু এখন আমাকে সব কাজ করতে হয়। উনি উদাহরণ হিসেবে বললেন যে আগে আমাকে কোনো ড্রাফট করতে হতো না। আর উনি তখন আকবর আলী সাহেবের সাথে কাজ করেছেন, তিনি বললেন। তো এখন হলো যে এখন যারা আছেন আমলাদের এই অবস্থা যে উনিরা দুইটা ড্রাফট বা লিখতে পারেন না। এখন এরকম সবাই যে এরকম তা না, উনি একটা উদাহরণ দিয়েছেন। তো এখন আমাদের সেই জায়গাগুলো পূরণ করতে হবে, সঠিক জায়গায় সঠিক লোকটা যেরকম পছন্দ করতে হবে, তাকে আবার দক্ষ করে গড়ে তুলতে হবে। মানে আপনি এমপি মহোদয়, মাননীয় এমপি হিসেবে আপনার দলের, আপনার ওখানের এই ডিসি আপনার জেলায়, কিংবা আপনার এসপি, আপনার ইউএনও, আপনার ওসি একদম আপনার উপজেলায়, সেখানে কি আপনি দলীয় আনুগত্য পরায়ণটা প্রাধান্য দিবেন নাকি দক্ষতার জায়গায়? দেখেন এই দলীয়করণ তো অনেক হয়েছে, এখন আর না। এদেশের মানুষ আসলে মানে আপনার দেখেন, এই জি হুজুর জি জাহাপনা মার্কা প্রশাসন চায় না। আর হলো যে আপনার দেখেন,
এটা সবচেয়ে অযোগ্যকে যোগ্য বানানোর সবচেয়ে দায় হলো আপনার অযোগ্য দ্বারা আপনাকে কিন্তু হইতে হয়। দেখেন এই দেশের মানুষ রাজনীতি বিমুখ হয়ে গেছিল একটা পর্যায়ে, তো সেটার একটা বড় যে মাসুল সেটা হলো যে আপনি যখন রাজনীতিতে বা যে কোনো জায়গায় যোগ্য লোক না থাকবে তখন অযোগ্য লোকদের দ্বারা আপনাকে শাসিত হইতে হবে। তো আমাদের যেটা আমি যে বাস্তবতাটার কথা বলছি, আপনি যে ওসি ডিসি বা ইউনোর কথা বললেন, আমি চাইলে আজকেই কিন্তু পরিবর্তন করতে পারবো না। এখানে আমাকে মন্দের ভালো চয়েস করতে হবে এবং তাদেরকে আমি যদি সৎ হই, মানে টু বি ফেয়ার, আমি এই যে আমার সহ আলোচক আইয়ুবী ভাই বলেছেন, তো আমি নির্বাচিত হওয়ার পর আমি ওসি সাহেবদেরকে নিয়ে বলেছি যে ট্রিট ক্রিমিনাল এজ ক্রিমিনাল, ক্রিমিনাল হ্যাজ নো পলিটিক্যাল আইডেন্টি। এটা হলো আপনার সদিচ্ছাটা থাকতে হবে। এখন আমি সব নেতাকর্মীদেরকে নিয়ে এবং তাদের সামনে বলেছি, ইভেন দো আমি বলেছি যে আপনি কিন্তু বিএনপির ওসি না, আপনি জনগণের এখানে সেবা করতে এসছেন, আইন শৃঙ্খলা রক্ষা করা আপনার দায়িত্ব। আর বিএনপি নেতাকর্মীদেরকেও আমি বলেছি উনি কিন্তু বিএনপির লোক না। তো ওসি সাহেবের সাথে আপনাদের কোনো ছবি আমি যদি দেখি কোনো দিন যে ওসি সাহেবের সাথে ছবি তুলছেন, তাহলে কিন্তু আমি আপনাদেরকে ধরবো। এবং ওসি সাহেবকেও বলেছি যে আপনার থানায় একজন নাগরিক হিসেবে বিএনপির নেতাকর্মীরা আসবেন, ওনারা নাগরিক সেবা নিতে আসবেন এবং যতক্ষণ ওই সেবাটা নেওয়ার প্রয়োজন ততক্ষণই থাকবেন। থানাকে দলীয় কার্যালয় কখনো বানানো যাবে না এবং থানায় গিয়ে কেউ বসে থাকবেন না এবং ওসি সাহেবের সাথে কোনো বিএনপি নেতাকর্মীর ছবি আমি দেখতে চাই না। তো সুতরাং এটা হলো আপনার সদিচ্ছার বিষয়। আমি বলেছি, আরও বলেছি যে একদম ক্লিয়ার যে অপরাধীকে অপরাধী হিসেবে বিবেচনা করবেন, সে কোন দল করে সেটা দেখার বিষয় না। এখন হলো যে এই জায়গাটাকে আমাকে আমার দলের চেয়ারম্যান আমাকে কিছু নির্দেশনা দিয়েছেন, সেখানে স্পষ্ট উনি বলেছেন কেউ যদি বিশৃঙ্খলা করে বা অন্যায় অপরাধ করে সে দলেরও লোক না, তোমারও লোক না, সে তার নিজের লোক। ইতিমধ্যে আমি সেটা ফেসবুকে স্ট্যাটাসে আমি সেটা পরিষ্কার করেছি, আবার মাইকিং করেছি যে যদি কোনো জায়গায় কেউ বিশৃঙ্খলা করে বা চাঁদা দাবি করে বা কোনো কিছুই করে, তাহলে সরাসরি আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারে। ইভেন আমার ইচ্ছা আছে যে আমি আজকে তো শপথ ছিল, শপথ শেষ হওয়ার পর আমি এটা কাজ করছি যে 2 থানা এবং উপজেলা পরিষদে অভিযোগ বাক্স থাকবেন, যে কেউ সেই অভিযোগ বাক্সে অভিযোগ দিতে পারবেন এবং সেটার চাবি শুধু আমার কাছে থাকবে। আমি একটা নির্দিষ্ট মেয়াদ সময় পর সেই অভিযোগ বাক্স আমি নিজে খুলব, তারপর আইনশৃঙ্খলা বাহিনী এবং ইউনো সাহেব যারা আছেন, প্রশাসনের কর্তা ব্যক্তি যারা আছেন, তাদেরকে নিয়ে সেই অভিযোগগুলো আমি যাচাই বাছাই পূর্বক প্রকাশ্যে সেগুলো শুনানি করব। বাচ্চু ভাই, আরও স্বপ্নের কথা শুনবো এবং আমরা আসলে প্রার্থনাই করি এই সদিচ্ছাগুলো পূরণ হোক শেষ পর্যন্ত। এটি আমি একটু সালাউদ্দিন আইয়ুবী আপনার কাছে আসি। সেটি হচ্ছে, যদিও আপনাদের আমিরও বলেছেন যে শাসক নয়, আপনারা সেবক হতে চান, তো ঠিক আছে, সরকারি দল নেই, বাট আপনাকেও তো বিরোধী দলও সেই অঞ্চলের আপনি প্রতিনিধি, সেই জায়গা থেকে বিরোধী দলে হলেও আপনার এলাকা নিয়ে আপনার পরিকল্পনা কি একটু যদি বলেন। ধন্যবাদ আপনাকে। দেখুন, বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তনের লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামী 3টি বিষয় এবারে বেশ স্পষ্ট করে বলেছে যে বাংলাদেশের পরিবর্তন করতে হলে এই বিষয়গুলোকে এবারের রাজনীতিতে প্রাসঙ্গিক রাখতেই হবে। প্রথমত হলো দুর্নীতি মূলোৎপাটন করতে না পারলে বাংলাদেশ রাইট ট্র্যাকে থাকবে না। বাংলাদেশের এই যে বলছেন আমলারা পাচাটা গোলামের মতো, যিনি আসে তার পাচাটা শুরু করে দেয়, এটার মূল কারণ হলো সে এখান থেকে বিশেষ সুবিধা নিতে চায়। সুবিধার সূত্রই হলো দুর্নীতি। এটার একটা জ্বলন্ত দৃষ্টান্ত আপনি দেখেন, পুলিশের প্রধান আইজিপি, যার রেকর্ড হলো 1283 বিঘা জমি সে অবৈধভাবে দখল করে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। চিন্তা করতে পারেন। জাতীয় মসজিদের খতিবও পালিয়েছে। গতকালকে একটা টকশোতে সেখানে গিয়েছি, তো সেখানে আইজুল বাড়ি হেলাল সাহেব আসছিলেন। তিনি বলছিলেন যে এখন তো খুব মানে হাসতে হাসতে আপনারা গল্পটা সল্প করতেছেন টকশোতে এসে। একদিন টকশোতে আসলাম, এসে নিচে এসে দেখি যে বেনজির সাহেব বসে আছে এবং গার্ড বলতেছে স্যার আপনি ঢুকেন না, একটু আগেই বেনজির সাহেব একজনকে ধরে নিয়ে গেছে। মানে এই অবস্থা ছিল টকশোতে। তাহলে কিভাবে গোলামের মতো তারা ব্যবহৃত হয়েছে, এই জায়গাটাতে পরিবর্তন আনার জন্য দুর্নীতির লাগাম টেনে ধরতেই হবে। দুর্নীতিবাজ যারা, তারা যেন কোনোভাবেই প্রশ্রয় না পায়। আমি এই ক্ষেত্রে খুব প্রত্যাশা করেছিলাম এবারে মন্ত্রী পরিষদে অন্তত কোনোভাবেই ঋণ খেলাপি কোনো ব্যক্তিকে মন্ত্রী পরিষদে যাতে না নেওয়া হয়। আচ্ছা, এটা হলে একটা দৃষ্টান্ত আমরা পাইতাম, যে মানে একটা ভালো সাইন আমরা পাইতাম।
দ্বিতীয়ত হলো দুর্নীতির এই জায়গাটাকে যদি লাগাম টেনে ধরতে হয় নিজের দুর্নীতি থেকে মুক্ত থাকতে হবে। যিনি আমরা শতভাগ দুর্নীতিমুক্ত থাকার ব্যাপারে জামাতের সম্মানিত আমির ঘোষণা দিয়েছেন এবং আজকে আমাদের বিরোধী দলীয় সংসদের সদস্য যারা রয়েছেন তাদেরকে নিয়ে আলাদা বৈঠক করেছেন। সে বৈঠকে স্পষ্ট নির্দেশনা দিয়েছেন ন্যূনতম দুর্নীতির অভিযোগ কারোর বিরুদ্ধে পাওয়া গেলে সে ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। সংসদ সদস্য পদ বাতিল করতে তাকে পদত্যাগ করতে বাধ্য পর্যন্ত করা হবে। সরকারি দল ইতিমধ্যেই কিন্তু ডিউটি ফ্রি গাড়ি এবং সরকারি কোনো প্লট সুবিধা নিবে না ঘোষণা করেছে। সরকারি দলের আগেই বিরোধী দল যারা হয়েছে তারা ঘোষণা দিয়েছে এবং ইতিমধ্যে বাস্তবায়ন করেছে। তারা সেটা প্র্যাকটিক্যাল ঘোষণা দিয়েছে। মানে এটিকে কিভাবে দেখছেন? এটা আপনি যদি একটা ক্যালকুলেশন করেন, আমরা বাংলাদেশের মানে একজন এমপি কি সুবিধা পায় তার প্রেক্ষিতে একজন এমপি 5 বছরে একটা গাড়ি আর এমনিতে একটা গাড়ি, মোট 2টা গাড়ি সে ট্যাক্স ফ্রি নিতে পারে। যদি হাইয়েস্ট রেট হিসাব করলে 300 এমপি, এবার আবার কিন্তু আরো 100 এমপি যদি যুক্ত হচ্ছে, কক্ষ যুক্ত হচ্ছে, আবার মহিলা এমপি হচ্ছে 50 জন, 450 এমপি যদি 450 গাড়ি নিত, 450 গাড়ি নিয়ে ক্ষেত্রে 2টা করে হলে 900 গাড়ি নিত। 900 গাড়ি যদি হিসাব করেন খুব অনায়াসে 300-400 কোটি টাকা আপনি এখান থেকে সেভ করতে পারছেন ট্যাক্স ফ্রি হিসেবে। কারণ সর্বনিম্ন বাংলাদেশে এখন যে ট্যাক্স ফ্রি মানে ট্যাক্স যুক্ত গাড়িটা আসছে এটা হলো 185 ভাগ ট্যাক্স। হ্যাঁ, 200, 250, 300 ভাগ ট্যাক্স পর্যন্ত গাড়ি আছে। তাহলে হিসাব করলে 300-350 কোটি টাকা এক ঘোষণায় আপনি কিন্তু কার্যকর করে ফেলতে পারছেন। দ্বিতীয় হলো প্লট যদি হিসাব করেন আমাদের একটা হিসাব মতো আসছে প্রায় 3000 কোটি টাকার বেশি এখান থেকে সেভ করা সম্ভব। কারণ হলো এবার ম্যাক্সিমাম এমপি কিন্তু নতুন, তারা এই সুবিধাটা আগে নেয়নি, এই সুবিধার সুযোগ এবার তাদের ছিল। আমি মানে এটা আমি বলবো যে একটা চমৎকার উদ্যোগ হয়েছে। এটা সফল হওয়ার কারণে এতগুলো টাকা বেঁচে গেছে এবং এটা কিন্তু একটা মানে মেন্টাল স্যাক্রিফাইসের বিষয়। একজন এমপি এই সুবিধাটা না নিয়ে নিজেকে যে সংবরণ করলো, এটা তৃণমূল একটা বার্তা যাবে। তার যে সারাউন্ডিংসের যে লিডার্স আছে তারা যে সুবিধার প্রত্যাশা করতো, সেই প্রত্যাশা থেকে সে চিন্তা করবে যে আমার লিডার তো নেয়নি বৈধ সুবিধা, সেটা নেয়নি, অবৈধ সুবিধা নিলে তাহলে আমাকে ধরা হবে। সেই জায়গায় একটা ভালো মেসেজ কিন্তু যাবে। সামগ্রিকভাবে সমাজ পরিবর্তন করতে হলে আপনাকে নিজে আগে দৃষ্টান্ত স্থাপন করতে হয়। লিডার সম্পর্কে বলা হয় লিডার ইজ ওয়ান হু নোজ দ্য ওয়ে, গোজ দ্য ওয়ে অ্যান্ড শোজ দ্য ওয়ে। সে আগে পথটা জানবে, ওই পথে সে নিজে চলবে, দেন আরেকজনকে বলবে শোজ দ্য ওয়ে, এই পথে তুমি চলো। যখন এবার সংসদের লিডাররা এই দৃষ্টান্তগুলো স্থাপন করতে পারলো, দেন তার যে আরও লিডাররা আছে তাদেরকে এটা কথাটা বলতে পারবে এবং এই কথা ওই কাজটি করতে তাকে বাধ্য করতে পারবে। দুর্নীতির রোধে একজন এমপি কিন্তু এলাকায় অনেক ভূমিকা পালন করতে পারেন। একজন এমপির ডিউ লেটারে অনেক কিছু হয়। একজন এমপি সমাজের অনেক ডিসিশন তার পক্ষ থেকে তার টেবিল থেকে যায় এবং এগুলো থেকে সে যখন নিজের সুযোগ সুবিধা নেওয়ার একটা চর্চা রাখেন, তখন এই সুবিধাটা এমপির কাছে ধরেন 100 টাকা যদি ওই সুবিধাকারী ব্যক্তির কাছ থেকে গ্রহণ করা হয়, তাহলে এমপির কাছে আসে 20 টাকা। এই 80 টাকা বাকিটা ভাগাভাগি হয় স্থানীয় হবে, পার্সেন্টেজ যেটা ভাগাভাগি হয়। এই যে সকলকে দুর্নীতির সুযোগ করে দেয় মূলত এমপি। নিজে যখন দুর্নীতি মুক্ত থাকবে তখন ম্যাক্সিমাম দুর্নীতি সেখান থেকে বন্ধ হইতে বাধ্য হবে। এই সুযোগটা কিন্তু বন্ধ হইতে বাধ্য হবে। আমি আখতারুজ্জামান বাচ্চু ভাইকে বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই। উনি যে বলছেন অভিযোগ বাক্স নিবেন, আমি নিজে দেখেছি এই গত কয়েকদিন আগেও একজন গরু চুরি হয়েছে একটা বাড়িতে। ওই বাড়িতে যাওয়ার পরে আমি বললাম যে আপনার গরু চুরি হয়েছে, আপনি মামলা করেছেন? বলছে কিছুদিন আগে একটা গরু চুরি হয়েছে, তখন মামলা করেছিল। তখন মামলা করার পরে সিদ্ধান্ত নিচ্ছে আর মামলা করবো না। আমি বললাম কেন? বলছে তখন পুলিশ এসেছে আমার বাসায়, মামলা দেখে তদন্ত করে মামলা গ্রহণ করেছে, বাট সে আসা যাওয়ার জন্য বলতেছে আমাকে একটু খরচ দিতে হবে। আমি 1000 টাকা দিলাম, সে তাচ্ছিল্যের সাথে বললো যে আমাকে মানুষ মনে করেন না? হ্যাঁ, 1000 টাকা মানুষ দেয়, তখন 4000 টাকা তাকে দিতে হয়েছে। বলছে আমার 1 লাখ টাকার গরু চুরি হয়েছে, 4000 টাকা আবার এটা গচ্ছা দিতে হয়েছে। এই জন্য এবার চিন্তা করেছি মামলা করবো না, আমার 4000 টাকা বেঁচে যাবে। এই যে দেখেন, একটা অভিযোগ দিতে হইলে তাকে এক্সট্রা 4000 টাকা দিতে হচ্ছে। যদি এমপি মহোদয়ের এই অভিযোগটা নিয়ে সরাসরি পুলিশ ডেকে ওই ব্যক্তিকে ডেকে সাথে সাথে সমাধান করে দেয়, তখন কিন্তু 4000 কেন 4 পয়সা চাওয়ার কোনো সুযোগ পাবে। আমরা এবার যাব বিএনপির সংসদ সদস্য ময়মনসিংহ 10 থেকে নির্বাচিত আখতারুজ্জামান বাচ্চু। বাচ্চু ভাই, আপনার কাছে যে বিষয়টি এর আগে শুনতেছিলাম সেটির আগে একটু শুনতে চাই, তা হচ্ছে যে সংসদ সদস্যদের সাথে তো আমরা মন্ত্রীও পেলাম, মন্ত্রী একটা পরিষদ পেলাম, টেকনোক্রেটও আছে 2-1 জন, এবং আপনাদের
বিভিন্ন এর আগে হয়তো দল করেছে, পরে নির্বাচনের আগে ধানের শীষে মনোনয়ন পেয়ে বিজয়ী হয়ে এখন তারা মন্ত্রী পরিষদে গিয়েছে। তো সবকিছু মিলে আপনি আপনার জায়গা থেকে নাগরিক বলেন, সংসদ সদস্য বলেন, রাজনৈতিক কর্মী বলেন, সেখান থেকে আপনার দলের মন্ত্রী পরিষদকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? এটি একটি সুন্দর মন্ত্রিসভা গঠিত হয়েছে বলে আমি মনে করি। জাতির আকাঙ্ক্ষাকে ধারণ করবে এই মন্ত্রিসভা। এখানে নবীন প্রবীণ সমন্বয়ে একটি সুন্দর মন্ত্রিসভা হয়েছে। দেখেন, মানে এখানে প্রবীণরা আছেন, যারা অভিজ্ঞ আছেন তারাও আছেন, আর এই প্রজন্মেরও আছেন। দেখেন, জুলাই বিপ্লব হয়েছে একটি আকাঙ্ক্ষাকে ধারণ করে। নিশ্চয়ই বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে যে জুলাই বিপ্লব হয়েছে, এই প্রজন্মের, তরুণ প্রজন্মের অনেক প্রতিনিধি আছেন। আমরা এখানে দেখেন 4 কোটি তরুণ ভোটার, 4 কোটি তরুণ ভোটারের আকাঙ্ক্ষাকে ধারণ করে আমাদের নেতা তারেক রহমান একটি বাংলাদেশ গড়ার যে ওনার মহাপরিকল্পনা, তারই অংশ হিসেবে এই মন্ত্রিপরিষদ গঠন করেছেন। অনেক সময় তো চমক বলে, আপনি কি এই মন্ত্রী পরিষদের মধ্যে না, চমকের কোনো বিষয় চমক তো বলছেন না আছেই, regular? আপনার অনেক নতুন মুখ আছে। আগে যেরকম গতানুগতিক মন্ত্রিসভা গঠন করা হতো, এই মন্ত্রিসভাটি কিন্তু সেরকম গতানুগতিক না। অনেকেই হয়তো নিজেই প্রত্যাশা করে নাই, কিন্তু মন্ত্রী হয়েছেন, তাদের যোগ্যতা বলে হয়েছেন, তারা ভালো কিছু কাজ করবেন। আমাদের নেতা তারেক রহমান এই দেশটাকে এগিয়ে নিতে চান, একটি সম্ভাবনার বাংলাদেশ গড়তে চান। পরিবর্তনের সূচনা হয়েছে। আমাদের এই যে সহ-আলোচক সালাউদ্দিন আইয়ুবী ভাই যেটা বললেন, আমাদের নেতা তারেক রহমান উনি কিন্তু এই যে বিরোধী দলীয় নেতা জামায়াতের আমির শফিকুর রহমান সাহেবের সাথে দেখা করেছেন। তারপর দেখেন এনসিপি জোট করেছে জামাত ইসলামের সাথে। শীর্ষ নেতার সাথে, কোনো জোটের শীর্ষ নেতাদের সাথে দেখা করার পর আর অন্যদের সাথে দেখা করার নজির নাই। তারপরে উনি নিজে গিয়েছেন, সেখানে নাহিদ ইসলামের বাসায় গিয়েছেন এনসিপি চেয়ারম্যান, আমি নিজেও উপস্থিত ছিলাম। অত্যন্ত সুন্দর সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে এবং উনি নাহিদকে বলেছেন যে যদি যে কোনো বিষয়, নাহিদও খুব বিনয়ের সহিত ওনাকে বিরোধী দলীয় চিফ হুইপ সে এখন। হ্যাঁ, বিরোধী দলের চিফ হুইপ, আজকে সে বিরোধী দলের চিফ হুইপ হয়েছে এবং নাহিদ ইসলাম বলেছে যে আমরা নতুন দল, আমাদের অনেক ভুল ত্রুটি আছে, আমরা কোনো কথায় ভুল ত্রুটি হয়ে থাকলে আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আবার আমাদের নেতা তারেক রহমান বলেছেন না না, তোমাদের অনেক ভালো আছে এবং জুলাই অভ্যুত্থানে তোমাদের ভূমিকা আছে। এবং উনি বলেছেন যে যে কোনো বিষয়ে, যদি যে কোনো বিষয়ে কথা বলার প্রয়োজন হয়, কোনো ভুল বুঝাবুঝি বা কোনো কিছু যদি হয়, তখন সরাসরি আমার সাথে কথা বলবে এবং যে কোনো কিছু আলাপ আলোচনার মাধ্যমে আমরা সমাধান করব। অর্থাৎ দেখেন, এরপরে উনি চরমনের পীরের সাথে দেখা করেছেন। দেখেন, উনি পরের দিন বা 2 দিন পরে প্রধানমন্ত্রী হবেন, উনি তো সেটা না করলেও পারতেন। এটা হলো সৌজন্য এবং উদারতার একটা উজ্জ্বল দৃষ্টান্ত উনি স্থাপন করেছেন। আপনি মনে করেন যে খুব কাছাকাছি আরো আরো এলোব্রেট হবে, আরো বিস্তৃত, আরো বাড়বে মন্ত্রী পরিষদ সেবা? দেখেন, এই বিষয়টা আজকে তো মন্ত্রিসভা গঠন হলো, সেটা আমাদের নেতা, আজকে আমরা পার্লামেন্টের বোর্ডের সভায় আমরা আমাদের নেতা তারেক রহমানকে সংসদীয় নেতা নির্বাচন করেছি, উনি প্রধানমন্ত্রী হয়েছে। এটা আর এখতিয়ার একমাত্র ওনার এবং উনি সঠিক সময়ে সঠিক কাজটি করবেন। তবে আপনি হয়তো গতানুগতিক উত্তর দিবেন, তারপরও আমাকে প্রশ্নটা করতে হবে, জনগণ জানতে চায় রাষ্ট্রপতি কে হচ্ছে, স্পিকার কে হচ্ছেন, একটু কি ধারণা দেয়া যাচ্ছে? মোশাররফ স্যার কি আলোচনায় অনেকের নাম এসেছিল? দেখেন, আই এম নট দ্য কি পারসন অ্যাবাউট দিস, মানে এই বিষয়ে কথা বলার জন্য আমি আসলে অ্যাডভোকেট জয়নুল আবেদিনের স্পিকারের এটা আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান, আমরা ওনাকে সংসদীয় নেতা নির্বাচন করেছি, উনি এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন, আমরা ওনার উপর দায়িত্ব অর্পণ করেছি এবং আমরা প্রয়োজনে উনি যখন প্রয়োজন মনে করবেন, আমাদের সংসদ সদস্য আমরা যারা আছি তাদের সাথে উনি যদি কথা বলার প্রয়োজন হয় উনি কথা বলবেন। তবে আমি আপনাকে বলতে পারি যে একটি ইতিবাচক যাত্রা শুরু হয়েছে। যেরকম আজকে আমরা সংসদীয় মিটিংয়ে আমাদের প্রধানমন্ত্রী, আমাদের সংসদ নেতা বলেছেন যে উনি, যে আমরা যারা সংসদ সদস্য রয়েছি, যে বিষয়টি ইতিপূর্বে আমাদের সহ আলোচক বলেছেন যে আমরা ট্যাক্স ফ্রি গাড়ি নিব না এবং সংসদ সদস্য কোঠায় আমরা প্লট নিব না, এই বিষয়টি আজকে আমরা প্রথম শুরু করেছি। অর্থাৎ আমরা নিজের জন্য না, দেশের জন্য কাজ করতে চাই, জনকল্যাণে কাজ করতে চাই, সেটির একটি বার্তা আজকে কিন্তু আমাদের নেতা দিয়েছেন। এটা কি আগে বিরোধী দল ঘোষণা দিয়ে দিয়েছিল, সেটা বাধ্য হয়ে করলেন নাকি? না না না, দেখেন আপনি দেখেন, আমি একটা কথা বলি আপনাকে, জোহরের আজান ফজরে দেওয়ার তো কোনো মানে, আমরা আসলে সঠিক সময়ে সঠিক কাজটি করব, আপনারা দেখতে পারবেন। মানে ভালো হলে সেটি নিতে আপত্তি নেই? হ্যাঁ, অবশ্যই। আমরা এই যে ছায়া মন্ত্রিসভা, আমরা তো স্বাগত জানিয়েছি। আসলে দেখেন, এটা পশ্চিমা দেশে, আপনার ধরেন ইংল্যান্ডে আছে, সব মন্ত্রণালয়ে কিন্তু ছায়া মন্ত্রিসভা থাকে না, মূলগুলি থাকে। আমরা ইতিবাচকভাবে নিয়েছি, যদি ছায়া মন্ত্রী
উনি যদি আমাদের কোনো বিষয়ে কোনো পরামর্শ থাকেন, আমাদের কোনো ভুল ত্রুটি থাকেন, সেটা ধরিয়ে দিবেন, আমরা সাদরে গ্রহণ করব। কিন্তু মানে অতীতে যেটা হয়েছে ভালো হইলেও এটার বিরোধিতা করতে হবে, অর্থাৎ বিরোধিতার স্বার্থে বিরোধিতা, আমরা সেইটা চাই না। এখন আর বাংলাদেশ আছে বদলে গেছে, দেশের মানুষ বদলে গেছে, মানুষের আকাঙ্ক্ষা এখন অনেক আকাশচুম্বী। এখন আর মানুষ ওই যে বিরোধিতার স্বার্থে বিরোধিতা বা জ্বালাও পোড়াও এই রাজনীতি মানুষ পছন্দ করে না। মানুষ চায় যে আমরা আলোচনার টেবিলে গঠনমূলক আলোচনা করে যা কিছু ভালো তার সাথে মানে আমরা থাকি, জনগণ সেটাই প্রত্যাশা করে। বিরোধী দলের যিনি বিরোধী দলীয় প্রধান জামাতের আমির হয়েছেন, ওখানে বিরোধী দলীয় উপনেতা ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের হয়েছেন, ওখানে চিফ হুইপ নাহিদ ইসলাম হয়েছেন, হুইপ হয়েছেন রফিকুল ইসলাম খান, জামাতের আরেক নেতা। ওনাদের এই যে চিফ হুইপ হলেন জোটের আরেকজন, ওনাদের এই লিডারশিপের গঠনটা আপনি কিভাবে মূল্যায়ন করবেন? দেখেন, আমি তাদেরকে স্বাগত জানাই, যে কোনো কিছু আমরা ইতিবাচকভাবে দেখতে চাই। আমরা আসলে একটা নতুন বাংলাদেশের যাত্রা শুরু হচ্ছে। এই মানে মনে করছেন যে শক্তিশালী বিরোধী দলের একটা গঠন হয়েছে মনে করছেন? আমরা প্রত্যাশা করি। আপনি দেখেন, এর আগে দেখেন ফ্যাসিস্ট আমলে যেটা হয়েছে, গৃহপালিত বিরোধী দল, সেখানে বিরোধী দল বলতে যাদের বলা হতো তারা তাদের পুষ্য, তারা কোনো কথা বলতে পারতো না, সরকারের কোনো সমালোচনা করতে পারতো না। দেখেন, আমার যদি সমালোচনা না থাকে, দেখেন আমি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর আমি কিন্তু এই সালাউদ্দিন আইয়ুবী ভাই বলেছেন আমার এলাকায় নির্বাচনটা কত কঠিন হয়েছে, আমার উপর, আমার নেতাকর্মীদের উপর অনেক হামলা হয়েছে, অনেক কিছু হয়েছে। নির্বাচনের আগের দিন আমার এজেন্টদেরকে মারধর করে হাসপাতালে পাঠানো হয়েছে। তারপরেও আমি কিন্তু নির্বাচিত হওয়ার পর যারা করেছেন তাদের বাড়িতে গিয়েছি, ওই প্রার্থীদের বাড়িতে গিয়েছি, এবং আমি কিন্তু ভোটের ফল গণনার সাথে সাথে তাদেরকে জড়িয়ে ধরেছি। আমরা ইতিবাচক রাজনীতি করতেছি। গতকাল কি হয়েছে সেটা ভুলে যেতে চাই। আমার উপর যদি জুলুম হয়ে থাকে তো আমি সেটা ভুলে গিয়ে আমি কারো উপর জুলুম করতে চাই না। মানুষ আসলে এগুলি পছন্দ করে না। এখন দেশ বদলে গেছে, মানুষের চিন্তা ভাবনা বদলে গেছে। আমরা নতুন প্রজন্ম এবং তিনটা প্রজন্ম, আপনি দেখেন আমার বাবাদের মার প্রজন্ম, আমাদের প্রজন্ম, আমার সন্তানদের প্রজন্ম, তিনটা প্রজন্মের ভাবনাকে আমরা অ্যাকোমোডেট করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। অনেক ধন্যবাদ। আপনার কাছে ফিরবো, মন্ত্রী পরিষদ কেমন হলো মূল্যায়নটা শুনতে চাই। আর আপনাদের ডেপুটি স্পিকার তো বিরোধী দল থেকে হওয়ার কথা, ওখানে কোনো আলোচনা হয়েছে কিনা একটু যদি কনফার্ম করেন। ধন্যবাদ। এবং আপনারা বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে কোন বিষয়গুলোকে চ্যালেঞ্জ মনে করছেন? ধন্যবাদ আপনাকে। দুটো বিষয় যে প্রশ্ন করেছেন, দুটোই আসলে এই মুহূর্তে খুব মানে আনএক্সপেক্টেবল সিচুয়েশনে আছে। প্রথমত হলো ডেপুটি স্পিকার থাকবে কিনা। আপনি ইতিমধ্যে জেনেছেন যে বিএনপি কিন্তু জুলাই সনদ বাস্তবায়নের জন্য যেই কমিশন, সেই কমিশনের সদস্য হিসেবে মেম্বার অফ পার্লামেন্ট পরিষদে তারা শপথ গ্রহণ করেননি। সংবিধান সংস্কার পরিষদ যেটা, সেটার সদস্য হিসেবে বিএনপির মেম্বার অফ পার্লামেন্ট যারা হয়েছেন তারা শপথ গ্রহণ করেননি। সুতরাং জুলাই সনদ আদৌ বাস্তবায়ন হবে কি হবে না এটা নিয়ে একটা মানে ব্যাপক সন্দেহ তৈরি হয়েছে। এটা অনেকটা আমি বলবো অনিশ্চিত হয়ে গিয়েছে। এবং জুলাই সনদ যদি না হয় তাহলে জুলাই সনদের আলোকে যে প্রস্তাবনাগুলো এসেছে, বিশেষ করে ডেপুটি স্পিকার পদ বিরোধী দল থেকে নেওয়ার বিষয়, এটা অনিশ্চিত। মানে এটা সুনিশ্চিত করে বলা যায় যে এটা আর হচ্ছে না যদি জুলাই সনদ বাস্তবায়ন না হয়। আজকে যখন শপথ সরকারি দলের হয়ে গিয়েছিল, পরপর কিন্তু আপনারা শপথে আসেননি, একটু দেরি হচ্ছিল, ডিলে হচ্ছিল, এটির কি কোনো পেছনে কারণ আছে? না, নির্ধারিত পূর্ব নির্ধারিত সময় ছিল। বিএনপির জন্য 10টায়, জামাত ইসলামের জন্য 12টায়, এনসিপির জন্য 1টায়, এইভাবে পূর্ব নির্ধারিত সময় ছিল। কারণ ভাই তো আজকে সংসদে ছিলেন, একটা শপথের পরে মোটামুটি ভালো একটা সময় লাগে, সংসদ সদস্য সবাই ঢুকতে হয়। আর 5ই আগস্ট আমার সংসদ ভবনে ঢোকার সুযোগ হয়েছে, তারপরে আজকে ঢুকলাম। যেই স্পেস থাকার কথা আসলে অনেকেই, শুধু বিশেষ করে স্বাক্ষর করতে কয়েক ঘন্টা লেগে গেছে। এটা মানে আমার কাছে খুব মনে হয়েছে বিষয়টা, মানে হ্যাঁ একটা লাইন ঠিক আছে। এবং অনেক বয়োবৃদ্ধ মানুষ, আমার গণমানুষের মতো সারিতেই দাঁড়াতে হয়েছে। আমার বাবার এমনকি দাদার বয়সী অনেক এমপিদেরকে দেখেছি আধা ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছে। এটা আমার কাছে খুবই লেগেছে। যাই হোক, তো এই সব কিছু মিলেই হয়তো ওনারা 2 ঘন্টা সময় নিয়ে বিএনপির পরে আমাদেরকে সময় দিয়েছে এবং নির্ধারিত সময়ে শপথ হয়েছে। হয়তো 2-4-10 মিনিট এদিক সেদিক হয়েছে, এটা খুব বেশি বিষয়। ছায়া সরকার হিসেবে একটা হচ্ছে যে আপনারা সরকারি দলকে কিভাবে, মানে বিরোধী দল হিসেবে সরকারি দলের
সহযোগিতা করতে চান অথবা ভূমিকা রাখতে চান একটু বলবেন, আর আপনাদের সামনে এক্ষেত্রে কোনো চ্যালেঞ্জ হিসাবে আসবে কিনা কোনো বিষয়? হ্যাঁ, এবার একটু বেশ আলোচনা এসেছে হলো শ্যাডো ক্যাবিনেট, যেটাকে বলা হয় ছায়া মন্ত্রিসভা। উনি বলেছেন ইউকে, নিউজিল্যান্ড সহ বেশ কয়েকটি দেশে এই প্রক্রিয়াটা রয়েছে। ওয়েস্টমিনিস্টার মডেল বলা হয় এটাকে। এই মডেলের মূল কাজ হলো অল্টারনেটিভ রিসোর্স সরকারের সামনে উপস্থাপন করা। যখন একটা বিষয় তুলে ধরা হয়, অতীতে যেটা হয়েছে যে এইটা কোনোভাবেই ঠিক হয়নি, এই মেসেজটা দেওয়ার পাশাপাশি ঠিক কোনটা সেটা বলা হয় না, তখন যে কারোর জন্য ডিসিশন নেওয়া কঠিন হয়। এজন্য ছায়া সরকারের মূল কাজ থাকে সমালোচনা করবে, বাট এই সমালোচনার সলিউশন কি হবে, এই সলিউশনটা এখানে উপস্থাপন করবে সাথে সাথে দিয়ে হ্যাঁ, সেক্ষেত্রে যিনি এই সমালোচনা করবেন তিনি উপযুক্ত এবং রিসোর্স পার্সন হতে হবে এই বিষয়ে কথা বলার জন্য। ধরেন এখন দেখবেন মাঠে ময়দানে কথা বলে খায়রুল দেওয়ার নামে এক নেতা কথা বলে বেড়ায়, তিনি যদি জনাব তারেক রহমানের সমালোচনা শুরু করে দেয়, উনি আসলে কতটুকু উপযুক্ত এটার জন্য? কিন্তু বাংলাদেশে যেহেতু মুক্ত স্বাধীনতার সুযোগ আছে, কথা বলার সুযোগ আছে, বলতে পারবে। যিনি কথা বলবেন তিনি এই বিষয়ে উপযুক্ত তথ্য প্রমাণাদি সহ দেশি বিদেশি গবেষকদের সাথে কথা বলে বিকল্প প্রস্তাব সহ সমালোচনা করবেন। দেন আমি মনে করি সরকার এখান থেকে কিছু নিতে পারবে এবং নিবে বলে আমি এই প্র্যাকটিসটা থাকা উচিত। বাংলাদেশের সবচেয়ে সহজ কাজ হলো সাজেশন দেওয়া, সবচেয়ে সহজ। দেখবেন মাঠে ঘাটে, ইভেন আপনার এখন ঠান্ডা লাগছে বা জ্বর হয়েছে, কোনোদিন তিনি ডাক্তারি পড়াশোনা করেননি, আপনি জিজ্ঞাসা করবেন রিক্সাওয়ালাকে যে ভাই প্রচণ্ড ঠান্ডা লাগছে কী করে, উনি বলবেন যে আপনি এই ট্যাবলেটটা খান, এই সিরাপ খান, দেখবেন যে একটা সাজেশন দিচ্ছে। এই যে ডাক্তারি না পড়েও সাজেশন দিতে মাস্টার অফ নাথিং, মাস্টার অফ নান, এই যে টেন্ডেন্সিটা বাংলাদেশ আছে। বাট সবচেয়ে কঠিন বিটার রিয়েলিটি, তিক্ত বাস্তবতা হলো সাজেশন না নিতে পারা। দেওয়াটা সহজ, নেওয়াটা খুব কঠিন, বাংলাদেশে নিতে চায় না। আমি মনে করি এবার এই প্রবণতাটা চেঞ্জ হবে, দেওয়ার ক্ষেত্রেও খুব সচেতনভাবে সুচিন্তিতভাবে দিবে এবং নেওয়ার ক্ষেত্রেও এটা যদি পজিটিভ হয় সানন্দে গ্রহণ করবে এবং যিনি দিয়েছেন তাকে তিক্ত অভিজ্ঞতার দিকে না গিয়ে তাকে আনন্দিত করার জন্য, ভবিষ্যতে উৎসাহিত করার জন্য বলা হবে যে আপনি ভালো করেছেন, আপনি আবারও আমার সমালোচনা করবেন এবং আমাকে সহযোগিতা করবেন। মন্ত্রী পরিষদ যেটা হলো সেটি নিয়ে ছোট করে আপনার একটু কমেন্ট শুনতে চাই। আমি ইতিমধ্যে এই মন্তব্যটা করেছি। প্রথম আমার একটা এক্সপেকটেশন ছিল যে এবার মনোনয়নের ক্ষেত্রেই ঋণ খেলাপির যারা তাদেরকে মনোনয়ন দেওয়া হবে না। আমি ছোট্ট একটা ব্যবসা করি, এই ব্যবসায়িক অঙ্গনে ঘুরে দেখেছি অনেক ব্যবসায়ী আছেন ব্যাংকের টাকা দিয়ে যে পরিমাণ ব্যবসা করছেন, বলা যায় ব্যাংকের টাকাটা তিনি নিত্যদিন খালি খরচ করে খাচ্ছেন। যেদিন তার এই ব্যবসা বাণিজ্য শেষ, ওই দিন ব্যাংকের টাকা দিবেন না বলে তিনি হয়তো মানে বিকল্প উপায় খুঁজতে হবে, মানে নিব কিন্তু দিব না এরকম টেন্ডেন্সি নিয়ে তিনি নেওয়া শুরু করেন। যিনি এই যে ব্যাংকের টাকাটা কার, ব্যাংকের টাকাটা গরিব দুঃখী অসহায় তাদের টাকাটা, যে গরিবের টাকা নিয়ে না দেওয়ার সিদ্ধান্ত নেয় তিনি আসলে গরিবের ভালো করতে পারে বলে আমি বিশ্বাস করি না। সেই জায়গায় কিছু ঋণ খেলাপিকে এবার মন্ত্রী করা হয়েছে। এটা আমি মনে করি যে এই জায়গাটায় আরেকটু সুন্দর করে এরকম ব্যক্তিদেরকে না রাখলে ভালো হতো। সেক্ষেত্রে তো ব্যবসা করতে হলে ব্যাংক থেকে যদি লোন নেয় এবং সেটি যদি ট্রানজাকশন হয়, হ্যাঁ, সে যদি দেয়া নেয়ার মধ্যে থাকে সেটি তো ঋণ খেলাপি। আপনি ঋণ খেলাপির সংজ্ঞাটা যদি দেখেন সেখানে এটাকে ঋণ খেলাপি বলে না। যদি আপনি স্বাভাবিক থাকে লেনদেন, এটাকে ঋণ খেলাপি বলে না। ঋণ খেলাপি বলে সুনির্দিষ্ট সময় পর্যন্ত দেওয়ার কথা ছিল আপনি দেননি, একাধিকবার ব্যাংক আপনাকে এটার জন্য রিমাইন্ডার দিয়েছে, আপনি ব্যাংকের কথায় আপনি কোনোভাবেই কর্ণপাত করেননি, তখন আপনাকে ঋণ খেলাপি বলা হয়। এবং এটা বাংলাদেশ ব্যাংকের সুনির্দিষ্ট গোয়েন্দা সংস্থা আছে, তারা ঋণ খেলাপি জাস্টিফাই করে, ক্ল্যারিফাই করে, এই জাস্টিফিকেশন এবং ক্ল্যারিফিকেশনের ভিত্তিতে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়ে থাকে। সরকারকে সোজা পথে রাখতে আপনারা কেমন কতটুকু ভূমিকা পালন করবেন? এটা হলো সংসদের ভিতরে আমাদের সুযোগ আছে কথা বলার, এই কথাগুলো আমরা বলবো। দ্বিতীয় হলো আমরা মাঠে ময়দানে জনগণের ম্যান্ডেটটাকে তুলে ধরার জন্য জনগণকে নিয়ে রাজপথে কথা বলবো। এটা বাংলাদেশের নয়, শুধু গণতান্ত্রিক যেই দেশগুলো চর্চা করে সকল দেশের সিস্টেমই এটা। এই গণতান্ত্রিক সিস্টেমটাকে অনুসরণ করে মাঠে যেভাবে আমরা আন্দোলনে সোচ্চার থাকবো, আবার সংসদ ভবনেও যুক্তি এবং পলিসি ডিবেটের মধ্য দিয়ে আমরা আমাদের কথাগুলো তুলে ধরার সর্বোচ্চ চেষ্টা করব। ধন্যবাদ। একদম রমজান তো দোরগোড়ায় করা নাড়ছে। আপনার মনে থাকার কথা যে অন্তর্বর্তী সরকার এসে প্রথমেই যে আস্থাটা নিয়েছিল দ্রব্যমূল্যটা রমজানে কিছুটা স্থিতিশীল রাখার কারণে মানুষ কিন্তু বাহাবা দিয়েছিল। আপনাদের সামনে সেই চ্যালেঞ্জ কতটুকু মোকাবেলা করতে পারবেন? ইনশাল্লাহ আমরা পারবো। আজকে যেহেতু সরকার দায়িত্ব নিয়েছে, জনগণের সরকার, গণতান্ত্রিক সরকার, জনগণের ভোটে নির্বাচিত সরকার,
আমাদের তো প্রথম কাজই হবে জনগণকে জনগণের আস্থা বজায় রেখে জন আকাঙ্ক্ষা পূরণে কাজ করা। তো রমজান, বাংলাদেশের বেশিরভাগ মানুষ মুসলিম, তারা যাতে রমজানে যাতে একটু স্বস্তিতে, দ্রব্যমূল্য যাতে স্থিতি থাকে এবং তারা যাতে একটু স্বস্তিতে থাকে, এই ব্যাপারে তো আমাদের অবশ্যই উদ্যোগ থাকবে। এবং আজকে যেহেতু দায়িত্ব নেওয়া হয়েছে, আমাদের বাণিজ্য যিনি মন্ত্রী আছেন এবং ওনারা নিশ্চয়ই এই লক্ষ্যে কাজ শুরু করে দেবেন। মানে সকাল দেখলেই নাকি বোঝা যায় যে দিনটা কেমন যাবে, সেক্ষেত্রে আপনাদের পক্ষ থেকে লোকালেও সার্ভে থাকা বা মনিটরিং থাকা, এটি কি সুযোগ আছে? অফকোর্স, সেটা হলো যে আমরা দেখেন, আমরা তো আসলে পদ মানে দায়িত্ব, আমানত। আমরা একটা বিশাল জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করি। বিএনপিকে এই দেশের মানুষ যেভাবে সমর্থন দিয়েছে, আমাদের তো জনগণের স্বচ্ছতা এবং জবাবদিহিতা, এই দুটো জিনিস নিশ্চিত করতে হবে। দেখেন, জনগণের কাছে আমাদের তো কমিটমেন্ট আছে। যেরকম আমি জনগণের কাছে যখন গিয়েছি, আমি কিছু তাদের কাছে কিছু আমার কমিটমেন্ট বা আমি প্রতিশ্রুতি দিয়েছি। ঠিক তেমনি প্রতিটি প্রার্থী যারা এখানে নির্বাচিত হয়েছেন, সবারই জনগণের কাছে প্রতিশ্রুতি আমরা দিয়েছি এবং তাদের জন্য জনকল্যাণে কাজ করব, জনগণের জন্য কাজ করব। বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য, আর তারপর মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, এগুলো নির্মূল করব। এবং বেকার সমস্যা, আপনি জানেন আমাদের দেশে একটি বিশাল জনগোষ্ঠী বেকারত্বের কারণে আসলে আমাদের এই যে এই জনশক্তিকে যদি আমরা কাজে লাগাতে না পারি সরকারি এবং বেসরকারি উদ্যোগে, তাহলে কিন্তু দেশের জন্য, আমাদের জন্য খুবই মানে মুশকিল হয়ে যায়। এবং ভাই, আপনি ইসের কথা, মাদকের কথা বলেছেন, কিন্তু মানে কম্বলের লম কয়টা বাজবেন? কম্বল কি থাকবে? দেখেন, এটা হলো যে আমি আবারও বলি, এটা হলো সদিচ্ছার প্রয়োজন। আবার আমাকে বলতেই হচ্ছে, আমি গতকালকেও আমার থানার ওসি সাহেবের সাথে কথা বলেছি, দুটো থানা, আমি বলেছি দেখেন, মাদকটা এমন পর্যায়ে চলে গেছে, এটা হলো যে একটা ক্যান্সারের পর্যায়ে চলে গেছে। আমি অনেক জায়গায়, আপনি জেনে আনন্দিত হবেন যে আমি এমপি হওয়ার আগেই বিভিন্ন জায়গায়, যেসব জায়গায় মাদকের ব্যাপারে আসলে শুধু প্রশাসন কিন্তু একা পারবে না, আমি নিজে অনেক জায়গায় আমাদের দলীয় নেতাকর্মীদেরকে নিয়ে অনেক জায়গায়, যেসব জায়গায় মাদক ব্যবসা হয়, যেখান থেকে মাদক বিক্রি হয়, এবং সেসব জায়গায় আমি নিজে অভিযান চালিয়েছি। আমি শুধু মাদক পাই না, অস্ত্রশস্ত্রও পেয়েছি। আসলে দেখেন, এমন পর্যায়ে যে আপনার আনবিলিভেবল, যে আমার নিজের গ্রাম আমি বলি, মানে এমন পর্যায়ে গেছে, এই গ্রামে কোনোদিন আপনার মানে কেউ কারোর সাথে জানা মতে কোনোদিন কেস মামলা হয় নাই, বুঝতে পেরেছেন? সেই গ্রামেও মানে আমার মা বললেন যে মাদক ঢুকে গেছে। তো এখন এমন পর্যায়ে আমি একটা খোলাখুলি বলি, একদিন এমন একজন লোকের ছেলে মাদক ব্যবসা করে, যে তার দাদা আমার গ্রামের মধ্যে সবচেয়ে সহজ সরল মানুষ ছিলেন। তো আমি একটু জানাজায় গেছি, তখন তার বাবা কবর খুঁড়তেছে। আমি বললাম, আমি তাকে তুই বলে ডাকি, আমার একই বয়সী, আমরা বাল্যকালে একসাথে খেলেছি। আমি বললাম যে কিরে, তোর ছেলে মাদক করে। তো সে কেঁদে দিল, কেঁদে দিয়ে বলল যে আমি অনেক চেষ্টা করছি কিন্তু আমি পারি না। আমার ছেলেটা আমাদের পার্শ্ববর্তী যে ওনার মাওনা, একটা জায়গার নাম শ্রীপুরে, যে মাওনা আমার ছেলেটা চাকরি করতো, আমাকে চেয়ারম্যান এনে আমার ছেলেটাকে ধরিয়ে দিয়েছে, এই মাদক ব্যবসার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। অনেক চেষ্টা করেছে, পিতা হিসেবে সে পারে নাই। তো এইটার জন্য আমাদের আসলে মাদকের যে উৎস সেটা বন্ধ করতে হবে, প্লাস যেখান থেকে মাদক ব্যবসাটা হয় সেটা বন্ধ করতে হবে। এখানে রাজনৈতিক সদিচ্ছা প্লাস প্রশাসন দুটোই দরকার। আমি গতকালকে ওসি সাহেবকে বলেছি, দেখেন কোথায় কোথায় মাদক ব্যবসা হয় আপনি জানেন, আমি জানি, আমি গিয়ে পাই, আপনার গিয়ে পায় না। আপনার সর্ষের মধ্যে বহুত আছে, আপনার পুলিশ প্রশাসনের মধ্যেও এমন লোক আছে যারা খোঁজখবর দিয়ে দেন। এমন হতে পারে যে ওই এলাকার কেউ জড়িত থাকতে পারে। যদি আমার মানে কোনো দলীয় সমর্থকও থাকে, আপনি জাস্ট ট্রিট ক্রিমিনাল ইজ ক্রিমিনাল। মাদক ব্যবসায়ীকে আশ্রয় প্রশ্রয় মদত দেওয়ার কোনো প্রশ্নই আসে না। মাদকের ব্যাপারে জিরো টলারেন্স। আখতারুজ্জামান বাচ্চু, নবনির্বাচিত সংসদ সদস্য, বিএনপি নেতা, তার কাছ থেকে আশার কথা শুনছিলাম, প্রত্যাশার কথা এর আগেও শুনিয়েছে সালাউদ্দিন আইয়ুবী, জামাতের সংসদ সদস্য। আবারও আপনার কাছে ফিরছি, সেটি হচ্ছে মাদক নিয়ে কথা তো শুনলাম, এমপিদের সাথে, মাননীয় সংসদ সদস্যদের সাথে বেশ অনেক সময় তারা নিয়ন্ত্রণ করতে চায় স্থানীয় সংসদ নির্বাচনের যে প্রতিনিধি, চেয়ারম্যান, তারপর মেম্বার, এদের যে জায়গাটায়, এই যে আগেরই যারা আছেন তারাই তো এখন পর্যন্ত আছেন, নতুন করে তো নির্বাচন হয়নি। তো এদের সাথে সমন্বয়ের জায়গাটা আপনারা কি ভাবছেন? স্থানীয় পর্যায়ের উন্নয়ন, স্থানীয় পর্যায়ের যে এই যে সোশ্যাল সেফটি নেটওয়ার্কের আওতায় বরাদ্দ,
এই বিষয়গুলো নিয়ে আপনারা কি ভাবছেন, কিভাবে পৌঁছাবেন তৃণমূলে? ধন্যবাদ আপনাকে। আমি এই প্রসঙ্গে আসার আগে যেহেতু রমজান মাস শুরু হচ্ছে, এইখানে ছোট্ট একটু কথা বলে নিতে চাই। জি বলেন প্লিজ। রমজান আসলেই পৃথিবীর অন্যান্য দেশে দেখা যায় দ্রব্যমূল্যের দাম দ্রব্যমূল্যটা কমে যায়। কমে যায় এবং ঘোষণা দিয়ে এটা কমে দেওয়া হয়। কিন্তু বাংলাদেশে দ্রব্যমূল্যের দাম বাড়ে। এখানে সিন্ডিকেট হলো প্রথম দায়ী। সিন্ডিকেটটা এবারে যেটা হয়েছে, এটা বাচ্চু ভাই কতটুকু মেনে নিবে আমি জানি না। বিএনপি কিন্তু গত 1.5 বছর আগে থেকে সরকারি দল, মানে এটা অঘোষিত সরকারি দল। এখানে মানে খুব বেশি মানে ইয়ে নাই, কোথাও কোথাও ব্যক্তিকেন্দ্রিক একটু এদিক সেদিক থাকতে পারে, অর্থাৎ ম্যাক্সিমাম জায়গায় সরকারি দল হিসেবে তারা রোল প্লে করছে। এবং এই সিন্ডিকেটের নিয়ন্ত্রণটা পুরোপুরি কিন্তু এই গোষ্ঠীটার হাতেই আছে। সুতরাং আমার কাছে মনে হয় এবার বিএনপি চাইলে বা বর্তমান সরকার চাইলে 100% সিন্ডিকেটটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব। আগে যেটা হয়তো যে মানে ক্রিয়াশীল আওয়ামী লীগও থাকতো, বিএনপিও থাকতো, এবং দুইটাকে ম্যানেজ করে ওই অ্যারেঞ্জমেন্ট করে রমজান পর্যন্ত নিয়ে এসে এটাকে অ্যাক্টিভ করাটা অনেকের জন্য কঠিন হতো। বাট এবার যদি শক্ত হয় বিএনপি, এখানে সম্ভব। দ্বিতীয় হলো চাঁদাবাজি। চাঁদাবাজি একটা বড় পার্ট থাকে, চাঁদাবাজির কারণে হয়। আমিও ছোটো একটা ব্যবসা করি, রেগুলার এটা অঘোষিত দিতেই হয়, দিতে হবে, কিছু করার নেই, আপনাকে দিতে হয়। এই লোকাল সিন্ডিকেটের কাছে দিতে হবে, লোকাল সিন্ডিকেটকে আপনাকে দিতে হবে। ওরা চাঁদা চাইবে না, কিন্তু এমন ব্যারিয়ার তৈরি করবে যে আপনি বাধ্য হয়ে তাকে এই ব্যারিয়ার খোলার জন্য, ওপেন করার জন্য আপনাকে একটা মাসোয়ারা দিতে হবে। এমপি সাহেবকে তো ওই মাসোয়ারা দিতে মানে একটা বরাদ্দ এখানে থাকে। এমপির নিয়ন্ত্রণটা আর্থিক থাকে না। দেখা যায় কি স্থানীয় যে নেতা নেই, ওই নেতা এমপিকে টাকার ভাগ দেয় না, কিন্তু এমপি ওই নেতাকে শেল্টার দেয়। ওই শেল্টার বাবদ সে আবার এমপিকে সহযোগিতা করে, ওই সাপোর্টটা নেই, অন্য কোনো সাপোর্ট এমপি তার কাছ থেকে নেই। আপনার এলাকায় যারা সিন্ডিকেটে আছে, আপনার লোকাল, তারা কি আপনার কাছে আসবে নাকি সরকারি দলের নেতাদের কাছে যাবে? এখানে তো মানে এখন পর্যন্ত ক্ষমতার ভাগীদারি সবাই হইতে চায়। আসলে বিরোধী দলীয় এমপি যিনি থাকেন, তার কাছে মানুষ সাধারণত মনে করে না যে এই জায়গাটা থেকে আমি খুব বেশি বেনিফিট হতে পারবো। ঘোষণাই দেয় সরকার পক্ষ, সরকারি দলের যারা নেতারা আছে যে আমার দল ক্ষমতা, সুতরাং আমি সব নিয়ন্ত্রণ করতে চাইবে। তবে আমি আমার এলাকায় অন্যায় যত জায়গা আছে, এই জায়গাতে দল, সরকারি দল, বিরোধী দল কোনো কিছুকে আমি পুরো করবো না ইনশাআল্লাহ। আমরা লড়াই করে এই জায়গায় এসেছি, বাচ্চু ভাই বলেছেন অনেক সংগ্রাম করে এসেছেন, প্রত্যেকেই যার যার জায়গা থেকে একটা বড় সংগ্রাম করেই এই সংগ্রামে বিজয়ী হয়েছেন। সুতরাং আর খুব বেশি মানে ফেসিস্ট আমলে একাধিকবার মামলায় শিকার হয়েছি, কারাগারে গিয়েছি। সুতরাং আর খুব বেশি মানে ভয় পাওয়ার জায়গাটাও এখন আর নাই। জনগণ ম্যান্ডেট দিয়ে দিয়েছে। হ্যাঁ, জনগণ ম্যান্ডেট দিয়ে দিচ্ছে, সুতরাং জনগণও প্রত্যাশা করে আমি আমার চিন্তাটাকে এখানে অ্যাপ্লাই করবো। সুতরাং চাঁদাবাজি বলেন, সিন্ডিকেট বলেন, অন্যান্য যেই অসম বিষয়গুলো রয়েছে, এগুলো দূর করার ক্ষেত্রে আমি কোনোভাবেই পরোয়া করবো না। যিনি যেখানে দায়ী তার ব্যাপারে অ্যাকশনে যাওয়ার ক্ষেত্রে আমি সোচ্চার ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ। সর্বশেষ যেটা বলতে চাই, কৃষকের পণ্যের উপযুক্ত মূল্য যেন দেওয়া হয়। এক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে একজন কৃষক, মনে করেন দুধ, রমজান আসলে দুধের দাম 100 টাকার বেশি হয়ে যায়, 150 টাকা হয়ে যায় দুধের দাম, কিন্তু যিনি কৃষক তিনি আবার 60 টাকা 70 টাকায় বিক্রি করেন। এটা একটা গোষ্ঠী নিয়ে ডাবল করে ফেলে, 60 টাকায় কিনে 120 টাকা বিক্রি করে। একটা হয়, এই যে মধ্যস্বত্বভোগীরা একটা বড় ধরনের লাভবান হয়, কৃষক বঞ্চিত হয়। এক্ষেত্রে সরকারের একটা দায় থেকে যায়। একজন কৃষক কিন্তু এই সময় এসেই, ধরেন কাপড়ের ব্যবসায়ী, আমি যতটুকু জানি কাপড়ের ব্যবসায়ী যারা খুচরা ব্যবসায়ী, তারা রমজান মাসে দা বিক্রি করে, পুরো বছর জুড়ে প্রায় কাছাকাছি বিক্রি করে। অর্থাৎ রমজানে যে কোনো কারণে যদি সে মিস করে, তাহলে পুরো বছর তার চলা কঠিন হয়। এরকম কিছু কৃষক আছে, তার পণ্যগুলো রমজানের জন্য রেখে দেয়, সে উপযুক্ত পণ্য যেন পায়। এই সুযোগটা যেন কৃষকরা পায়, সে ব্যবস্থার জন্য পায়, এটা আমার একটা দাবি রেখে আমি ইয়েতে যাচ্ছি। আপনি যে প্রশ্নটুকু করেছিলেন মাদক সহ নিয়ন্ত্রণের ক্ষেত্রে, ভাই বলেছেন নিজে ভালো হলে অনেককেই ভালো করা সম্ভব। আমি আশ্চর্য হয়েছি, কারাগারে গিয়ে দেখেছি এসপির ড্রাইভার গ্রেফতার হয়েছে মাদকের অভিযোগে। সে পুলিশের কর্মকর্তা, ড্রাইভার। আমি জিজ্ঞেস করলাম যে আপনি অ্যারেস্ট হইলেন,
বলছে এটা হলো ভাই শো, এসপি নিজে বাঁচার জন্য আমাকে ই করে দিল। তাহলে আপনি কি বলতে চান? বলছে যে উনি নিজেই সিন্ডিকেটের সাথে জড়িত এবং উনি বড় ধরনের একটা মাসোয়ারা নেই। এই ট্রেন্ড কিন্তু অতীতে চলেছে। সুতরাং এসপি যদি ভালো হয়ে যায়, এই সিন্ডিকেট বাধ্য হবে এখান থেকে সরে আসতে। সুতরাং এখানে মানে সব জায়গা থেকে এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করতে না পারলে মাদক নিয়ন্ত্রণ করা কঠিন। জি, আপনার কাছে আসবো। স্থানীয় সরকারের ব্যাপারে প্রশ্ন ছিল, সেটি শুনবো। সিন্ডিকেট সরকারি দল হিসেবে লাগামের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব নিশ্চয়ই সরকারি দলের থাকে, কতটা পারবেন বাচ্চু ভাই? দেখেন, আপনারা দেখেছেন ফ্যাসিস্ট আমলে সিন্ডিকেট, মানে সিন্ডিকেট এটা মানে রাষ্ট্রীয়ভাবে সেই সিন্ডিকেটকে পৃষ্ঠপোষক করা হতো, বা রাষ্ট্রের যারা রাষ্ট্রযন্ত্রের সাথে জড়িত মন্ত্রী এমপি তারাও পুরো দেশের ব্যবসা নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, তারাই এই সিন্ডিকেটের সাথে যুক্ত ছিল। বাণিজ্য মন্ত্রী যিনি ছিলেন টিপু মুন্সি, উনি নিজেই এই ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত। এরকম অনেক উদাহরণ দেওয়া যাবে। তো এরকম আপনারা দেখেছেন রাষ্ট্রীয়ভাবে এইসব আজকে যিনি করা হয়েছে। বাণিজ্য মন্ত্রী হয়েছে উনিও কিন্তু বিরাট ব্যবসায়ী। রাষ্ট্রের না, উনি কিন্তু এই ব্যবসা করেন না। ওনার মানে ওনার বিজনেস আর এই বিজনেস ডিফারেন্ট। জি জি। তো এখন হলো যে রাষ্ট্রীয়ভাবে এই যে দুর্নীতি, সিন্ডিকেট, তারপর মানে সব কিছু পৃষ্ঠপোষকতা দেশে। আগে আমরা শুনতাম পুকুর চুরি, গত সরকার আমলে সাগর চুরি হয়েছে। দেশটাই শুধু আক্ষরিক অর্থে বাংলাদেশ ছিল, বাংলাদেশের মানচিত্র ছিল, কিন্তু সব কিছু বিকিয়ে দেওয়া হয়েছিল। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এমনকি দেশের টাকা বেগম পাড়ার কথা শোনা যায়। এর আগে আমরা কখনো বেগম পাড়ার কথা শুনিনি। এবং হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। হাজার না, লক্ষ, 2 লক্ষ কোটি টাকা পাচার। সরকারের উপদেষ্টা যারা ছিলেন তাদের আমরা সম্পদের হিসেব দিতে দেখেছি, আপনারা কি সেটি করবেন? অবশ্যই স্বচ্ছতা এবং জবাবদিহিতা। দেখেন, একটা দেশের উন্নয়ন আপনার যদি নিশ্চিত করতে চান, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। এখন দেখেন, একটা দেশের বাজেটের যদি বেশিরভাগ অংশই যদি লোপাট হয়ে যায়, বিদেশে পাচার হয়ে যায়, এবং আপনারা দেখেছেন ব্যাংকগুলি ফাঁকা হয়ে গেছে। কিভাবে হয়েছে? আমরা দেখেছি সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা, সরকারের সেই প্রধানমন্ত্রী থেকে শুরু করে, প্রধানমন্ত্রীর ছেলে থেকে শুরু করে, মন্ত্রী থেকে শুরু করে, এমপি থেকে শুরু করে, এবং তাদের এই যে আপনারা বেসরকারি প্রধানমন্ত্রী বেসরকারি উপদেষ্টা ছিলেন সালমান এফ রহমান সাহেব, ওনারা নিজেরাই করতেন এবং ভুয়া বিভিন্ন কোম্পানি খুলে বিদেশে টাকা পাচার করতেন। আমরা ভাই জনগণের সরকার, জনগণের ভোটে নির্বাচিত সরকার, জনগণের কাছে জবাবদিহিতা করব এবং অবশ্যই জনকল্যাণে কাজ করব। এখন 30 সেকেন্ডে স্থানীয় সরকারের যারা প্রতিনিধি থাকবে তাদের সাথে আপনারা সমন্বয়টা কিভাবে করবেন? দেখেন, মানে আমাদের দেশের সংবিধান এবং দেশের নিয়ম অনুযায়ী স্থানীয় সরকারের যারা প্রতিনিধি হবেন তাদের যেসব কর্মকাণ্ড সেগুলো তারা পরিচালনা করবেন, এবং সংসদ সদস্য যারা আছেন, আইন প্রণেতা, তারা সেটি করবেন এবং একটি সমন্বিত কাজ হবে। দেখেন, শুধু সংসদ সদস্য কেন, রাষ্ট্রের প্রতিটা অঙ্গ প্রতিষ্ঠানের সাথে সমন্বয়ের প্রয়োজন আছে। আপনি যদি আপনার কারোর সাথে কারোর সমন্বয় না থাকে তাহলে কিন্তু কাজের অগ্রগতি হবে না। ইটস এ টিম ওয়ার্ক, সবাই মিলে একসাথে ঐক্যবদ্ধভাবে দেশের স্বার্থে, জনস্বার্থে কাজ করতে হবে। একদমই 1 মিনিটে এই বিষয়টাই আপনার উত্তর চাই। স্থানীয় সরকার আমি বলবো এখানে আপনাদের মাধ্যমে একটু দাবি রাখবো, সেটা হলো যে উন্নয়ন বৈষম্য যেন না হয়। সরকারি দলের এমপি যে বরাদ্দ পাবে, বেসরকারি দল যেন কোনো কারণেই কম বেশি উন্নয়ন বৈষম্য যেন না হয়। আমরা দুঃখজনক হলেও সত্য, এই গত সরকারের কাছ থেকে, এই যে সরকার আজকে শেষ হতে যাচ্ছে, সেখানে কুমিল্লায় শেষ হয়ে গিয়েছে। কুমিল্লায় 400 কোটি টাকার বরাদ্দ হয়েছে, কুড়িগ্রামে 40 কোটি টাকা বরাদ্দ হয়নি। এই যে বৈষম্য, এই বৈষম্য যেন না হয়। তাহলে আশা করা যায় এই বাকি যে স্থানীয় সরকারের সাথে এমপিদের সমন্বয়, এইটাগুলো খুব বেশি কঠিন হবে বলে আমি মনে করি। ধন্যবাদ। 30 সেকেন্ড, একদম শেষ কথা, তা হচ্ছে যে এতক্ষণ তো জনগণের কথা শুনতে চাইলাম, জনগণের প্রতি আপনাদের কি কোনো আছে, মানে দাবি আছে, কিংবা জনগণের প্রতি আপনারা কোনো কিছু দায়িত্ব দিতে চান কিনা? দেখেন, জনগণের চোখগুলি, আমি জনগণের প্রতি আহ্বান জানাবো যে আপনারা আমাকে নির্বাচিত করেছেন, আপনারাই আমার শক্তি। জনগণই, শহীদ জিয়া বলেছিলেন, জনগণই সকল ক্ষমতার উৎস। সুতরাং আপনারা আমাদের যে কোনো বিষয়ে আমাকে প্রশ্ন করবেন, আমি যেন দুর্নীতিগ্রস্ত না হয়, আমি যেন আপনাদের কল্যাণে কাজ করতে পারি, সেই জন্য আপনাদের চোখগুলি আমার দিকে রাখবেন। আর বৈষম্যের বিষয়ে আমাদের সমালোচক যেটা বলছিলেন, দেখেন আমার গফরগাঁও পাগলা, এখানে মাত্র 25% রাস্তা পাকা, আর বাংলাদেশের অনেক জেলায়, আপনি গোপালগঞ্জ বলেন, সাতক্ষীরা বলেন, অনেক জেলায় শতভাগ রাস্তা পাকা হয়ে 150 ভাগ 200 ভাগ যেখানে রাস্তার প্রয়োজন নেই।
সুতরাং এই যে বৈষম্য, আমরা চাই এই বৈষম্য দূরীকরণ, আমরা চাই যে প্রতিটা এলাকায় সুষম বন্টন হোক উন্নয়নের টাকা। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আপনার যদি জনগণের জন্য কিছু বলার থাকে, আপনাদের প্রতি শুধু প্রত্যাশা তো না, জনগণেরও তো কল্যাণমূলক বাংলাদেশ গড়তে তাদেরও কিছু ভূমিকা আছে, সেক্ষেত্রে আপনার যদি কোনো কিছু আমি বলার থাকে। জনগণের কাছে বলবো, বিশেষ করে আমার প্রিয় কাপাসিয়াবাসীর কাছে বলবো, সেই হযরত উমরের ভাষায়, যতক্ষণ আমি ন্যায়ের উপর থাকি আমাকে সহযোগিতা করুন, আর যখন দেখবেন আমি অন্যায়ের পিছনে ছুটেছি, লাগাম টেনে ধরুন, আমাকে আপনার স্বপ্নের মতো করে গড়ার জন্য আপনি মন খুলে আমার বিরোধিতা করুন। অনেক অনেক ধন্যবাদ সালাউদ্দিন আইয়ুবী, এবং আবারও অভিনন্দন এবং অসংখ্য ধন্যবাদ আকরুজ্জামান বাচ্চু, আপনাদের দুজনকেই। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরবর্তীতে। আমরাও চাই যে রক্তের বিনিময়ে নতুন একটি বাংলাদেশ আবার পেলাম, সেই বাংলাদেশে বৈষম্য যেন আর না আসে, সেই বাংলাদেশ ঘুষ দুর্নীতিমুক্ত হোক, সেই বাংলাদেশ হোক কল্যাণমূলক। আর সেই বাংলাদেশ, কল্যাণমূলক বাংলাদেশ গড়তে আসুন যে যার জায়গা থেকে একটু হলেও ইতিবাচক ভূমিকা পালন করি। আল্লাহ হাফেজ।